দেখো আমরা 2023 সালের বোর্ড কোয়েশনের ধারাবাহিকতায় যে আমরা এখন বরিশাল বোর্ড 2023 সালের কোয়েশনটা সমাধান দেবো। বরিশাল বোর্ড 2023 সালের কোয়েশনে আমাকে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, আর একটা ইন্টিগ্রেশন, দুটো ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট যুগজের, আর একটা হচ্ছে অনির্দিষ্ট যুগজের, আর একটা হচ্ছে আমাদের যে যুগজীকরণ, আমাদের যে মেইন প্রয়োগটা ক্ষেত্রফল নির্ণয় করা, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো আমাদের 1 নম্বর কোয়েশনে কি বলা আছে। 1 নম্বর কোয়েশনে বলা আছে যে ক নম্বর কোয়েশন, যে এখানে তোমাকে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ, নিচে আছে হচ্ছে cos x sin x, উপরে আছে হচ্ছে cos x, আর cos x প্লাস কত sin x dx, এখানে dx হবে dx। হ্যাঁ, এর কি করতে হবে, যে এর মান কত সেটা তোমাকে বের করতে হবে, মানে এর যুগজটা কত সেটা নির্ণয় করতে হবে। এখন এই টাইপের প্যাটার্নটা কি টাইপের প্যাটার্ন আমরা একটু লক্ষ্য করি, যে এই প্যাটার্নটাকে আমরা কিসের সাথে তুলনা করব। এটা হচ্ছে আমাদের যদি এরকম একটা প্যাটার্ন থাকে, এখানে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা হচ্ছে এরকম। যদি তোমাকে এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ, মনে করো যে a sin x প্লাস b cos x, ঠিক আছে, আর তাহলে c cos x sin x প্লাস কত c d নেও, d হচ্ছে হলো cos x dx, এরকম আকৃতি যদি থাকে তখন আমাকে যে কাজটা করতে হয় সেই কাজটা হচ্ছে যে এটাকে এভাবে প্রকাশ করতে হয়। মনে করো যে নিচে যেটা আছে নিচেরটা নিচেই থাকবে, এখানে আর কিছু করার নেই, যে sin x প্লাস হচ্ছে হলো b cos x, এটা এভাবে থাকবে। পরবর্তীতে এখানে মনে করো একটা কনস্ট্যান্ট আমি দ্বারা গুণ করলাম, গুণ করে এখানে হরটা লিখবো, হর, এরপরে প্লাস বি আর একটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করব, করার পরে এটাকে ddx মানে হরের অন্তরীকরণ এখানে লিখবো, হর, ঠিক আছে। এই হচ্ছে প্যাটার্নটা। এই প্যাটার্নটাকে তাকিয়ে পরে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে এইভাবে সাজানোর পরে, মানে এটা সমান সমান আমরা এটা লিখবো, লিখার পরে এটাকে সাজানোর পরে এখান থেকে আমাদের এ এবং কি বি এই দুইটার মান বের করতে হবে কিসের মাধ্যমে, এই যে আংশিক ভগ্নাংশ যে সিস্টেমের প্রসেস আছে সেই সিস্টেমে আমাদের এই এ বি এর মান নির্ণয় করে এ বি এর মান এখানে বসায় দিতে হবে, বসায় পরে আমাদের যুগজীকরণটা কাজ করতে হবে। তাহলে এই আকৃতির থাকলে আমাদের এই কাজটা করতে হবে, যেখান থেকে পরে আমাদের কাজ করে আমাদের এ বি এর মানটা বের করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন যদি আমরা এই সিস্টেমে এখানে আছে যে উপরে তো sin x নাই, হ্যাঁ তুমি প্লাস 0 ইন্টু sin x দিয়ে দাও, কোনো প্রবলেম নাই, ঠিক আছে না। আমরা তো এটাকে এইভাবে লিখতে পারি যে cos x আছে উপরে, তাহলে cos x কে আমি প্লাস 0 ইন্টু কত sin x লিখতে পারি, কোনো প্রবলেম আছে, এইভাবে কাজটা করতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এত ঝামেলা যাওয়ার দরকার নেই, আমাদের cos x দিয়ে আমরা কাজটা করব। তাহলে cos x দিয়ে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখন সমান সমান, যে এখান থেকে আমাদের আগে আমাদের কাজটা করে নেই, যে আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করে, মনে করো যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে আমরা কাজটা করে নিই। আমাদের কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে হলো cos x বাই হচ্ছে হলো cos x, এরপরে হচ্ছে হলো প্লাস sin x, এটা আমাকে দেওয়া আছে dx, আর dx না এটা, পরে এটা ইকুয়াল টু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে হলো যে সমান সমান, নিচে যা আছে তাই তো থাকবে, cos x প্লাস হচ্ছে হলো কত sin x, এটা তাই থাকবে। পরে এখানে যা আসবে a ইন্টু আসবে হচ্ছে নিচেরটা মানে হর, মানে হচ্ছে হলো cos x, এরপরে মাইনাস sin x, ঠিক আছে না। এরপরে প্লাস b ইন্টু আসবে কত, আসবে হচ্ছে হলো আমাদের যে আসবে হলো যে নিচেরটার অন্তরীকরণ, ঠিক আছে। তাহলে cos x অন্তরীকরণ করলে মাইনাস sin x, তাহলে মাইনাস কত sin x, ঠিক আছে। এরপর sin x অন্তরীকরণ করলে cos x প্লাস cos x, নিচেরটার অন্তরীকরণ। তাহলে এই হচ্ছে আমাদের কাজটা। এখন আমরা এটাকে 1 নং সমীকরণ ধরলাম, এখান থেকে 1 নং সমীকরণ থেকে উভয় পক্ষে আমরা এ বি এর মান বের করব। তাহলে এ বি এর মান যদি এখন আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, 1 নংয়ের উভয় পক্ষে এটা দ্বারা গুণ করে দিব। তাহলে 1 নং এর উভয় পক্ষে cos x প্লাস sin x দ্বারা গুণ করি, ঠিক আছে, গুণ করি। তাহলে গুণ করলে কি থাকে, এই পাশে শুধু cos x থাকে, এ পাশে কি থাকবে, শুধু cos x থাকবে, ঠিক আছে। এ পাশে শুধু কি থাকবে, cos x থাকবে, আর এই পাশে কি থাকবে, এই পাশে থাকবে সমান সমান, হ্যাঁ, যে a cos x, তার মানে দেখো a কত cos x একবার এ দ্বারা গুণ করে দাও, কারণ নিচেটা তো কাটাকাটি যাবে। তাহলে a cos x মাইনাস কত a sin x, ঠিক আছে, a cos x মাইনাস হচ্ছে a cos x, এরপরে কত মাইনাস a sin x মাইনাস a কত sin x, এরপর হচ্ছে প্লাস, প্লাস না বি দিয়ে গুণ করলে যেটা আসবে মাইনাস বি sin x, মাইনাস বি কত sin x, এরপর হচ্ছে প্লাস বি cos x, এটা আসবে, ঠিক আছে। এরপর আমাদের কি কাজ করতে হবে, এরপর আমাদের যে কাজটা
সেটা হচ্ছে যে উভয় পক্ষে আমাদের এক্স এখানে cos x হবে cos x, তার মানে এইখানে একটা a cos x আর হচ্ছে এখানে a cos x কই এটা, তার মানে আমাদের যেটা লিখতে পারি a প্লাস বি কত cos x, ঠিক আছে a প্লাস বি cos x। এরপরে আমরা এখানে হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে প্লাস, হ্যাঁ মাইনাস এ মাইনাস বি সাইন এক্স, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে না। উভয় পক্ষ থেকে আমরা এখান থেকে প্লাসই রাখলাম, মাইনাসে মাইনাস বিটা রাখলাম, কারণ আমরা সহগ সমীকৃত করব। তখন এ পাশে কি আছে, এ পাশে আসে হচ্ছে হলো cos x, বুঝাইতে পারছি। তাহলে cos x যেহেতু এ পাশে আসছে, তখন আমরা সহগ সমীকৃত করি। তাহলে সহগ সমীকৃত যদি করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে দেখো যে উভয় পক্ষ থেকে কার সহগ cos x এবং sin x এর সহগ সমীকৃত করি। উভয় পক্ষ থেকে যে উভয় পক্ষ থেকে কি cos x এরপরে sin x এর সহগ, ঠিক আছে সহগ সমীকৃত করব, সহগ সমীকৃত করি, ঠিক আছে এই কাজটা আমরা করলাম। তাহলে cos x এর সহগ এর পাশে কত আসবে, তার মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত পাইলাম আমরা 1, ঠিক আছে। আর এখান থেকে a মাইনাস বি ইকুয়াল টু কত পাইলাম 0, কারণ এখানে তো sin x নাই, sin x এর সহগ 0, তার মানে এখানে দেখো উভয়কে মাইনাস কমন আমরা মাইনাস দিয়ে গুণ করে দেব, তার মানে এটা পাইলাম। যখন আমরা এই দুইটা কি করে দিব, বিয়োগ করে দিব, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দিব, তাহলে বিয়োগ করে দিলে ধরো এটা বিয়োগ আর হলো না, তো এখানে কোথাও যেন একটা ভুল হয়ে গেছে, আর এখানে তো প্লাস, এখানে প্লাস, ঠিক আছে কারণ হরটা তো হবে হর প্লাস, তার মানে এখানে প্লাস হলে এখানে প্লাস, ভুলটা এই জায়গায় হয়েছে। তাহলে এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, তার মানে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে এই জায়গায় এরটা হচ্ছে প্লাস, ঠিক আছে a মাইনাস বি, ওকে। তার মানে আমাদের এখানে a মাইনাস বি এর সহগ হবে, আমরা যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন যদি যোগ করে দিই তাহলে বি কাটা, তাহলে 2a ইজ ইকুয়াল টু কত, এই 2a ইকুয়াল টু হলো 1, তার মানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হচ্ছে হলো যে a ইকুয়াল টু হলো হাফ, বুঝতে পারছো a ইকুয়াল টু হাফ। আর b ইকুয়াল টু কত পাবো, তাহলে এখান থেকে যদি আমরা b এর মানটা এই জায়গায় বসাই, তাহলে b ইকুয়াল টু তো হাফই পাবো, তাহলে b ইকুয়াল টু কত হাফ, তার মানে b ইকুয়াল টু কত, b ইকুয়াল টু যদি আমি এর মান যদি আমি এই জায়গায় বসাই তখন আমি b ইকুয়াল টু কত পাইতেছি, b ইকুয়াল টু হাফই পাইতেছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের a b এর মান পাইলাম, a b এর মান আইনে আমাদের এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা যেটা পাবো যে a b এর মান যদি এক্স্যাক্টলি এখানে আইনে বসাই দিই, মনে করি a b এর মান এই জায়গায় বসাই দিচ্ছি, তাহলে a জায়গায় কত পাইছি, a জায়গায় পাইছি হচ্ছে হাফ, তার মানে এখানে হাফ বসাই দাও, আর এখানে b এর জায়গায় কত আছে, b এর জায়গায় আমরা হাফ পাইছি, হাফ বসাই দাও, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মানে এটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখন দেখো সহগ সমীকৃত করে এখন সমাধান করো, সমাধান করে দেখো আমাদের এটাই আসে, ঠিক আছে এটাই আমাদের আসবে। তাহলে যে ইকুয়েশন করলে সমাধান করলে আমাদের এটাই আসবে। তাহলে এটা সমান আমরা এখন কি লিখবো, এটা সমান আমরা লিখতে পারি যে কত এতটুকু সমান যে নিচে হচ্ছে cos x প্লাস হচ্ছে হলো sin x, এটা আসলো, আর উপরে আমরা হাফ কমন নিয়ে নিতে পারি, আচ্ছা হাফ রাখো এখানে, হাফ কত cos x এরপরে প্লাস কত sin x, ঠিক আছে এরপরে মাইনাস না প্লাস হাফ, যেটা আসে সেটা হচ্ছে হলো cos x, ঠিক আছে মাইনাস sin x, এটা আমাদের আসলো, ঠিক আছে। তাহলে dx এখানে আমরা এখন কি দিব dx, তাহলে হাফ আমরা কমন নিয়ে এসে পড়লাম, তাহলে সামনে একবারে চলে আসলো, তাহলে আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে আমরা হাফটা যদি এখান থেকে নিয়ে এসে পড়ি তাহলে এখানে অতটুকু থাকলো আর এখানে এতটুকু থাকলো, তাহলে আমরা লিখতে পারি যে cos x এরপরে প্লাস কত sin x বাই হচ্ছে হলো cos x, আংশিকের মাধ্যমে আমরা এখন প্রকাশ করে দিচ্ছি, আংশিক ভগ্নাংশের মাধ্যমে, প্লাস আমরা লিখতে পারি যে cos x মাইনাস sin x বাই হচ্ছে কত cos x, হ্যাঁ প্লাস sin x, ঠিক আছে প্লাস sin x, এরপরে এখানে হচ্ছে হলো সম্পূর্ণটা হচ্ছে dx, ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে হলো dx। এরপরে সমান সমান দেখো হাফ ইন্টিগ্রেশন অফ, তাহলে এইটার এটা কাটাকাটি তাকে শুধু 1 প্লাস এখান থেকে যেটা থাকে আমরা পার্টিশন ইউজ করে দিই ইন্টিগ্রেশনের, তাহলে dx, হ্যাঁ আর এখানে প্লাস হাফ ইন্টু যেটা থাকবে এটা, ঠিক আছে না যে cos x এরপরে মাইনাস sin x, ঠিক আছে বাই হচ্ছে হলো cos x এরপরে প্লাস sin x, ঠিক আছে dx, এটা পাইলাম। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো, এটা তো সহজ, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা আসবে সেটা হচ্ছে 1 কে ইন্টিগ্রেশন করলে x আসে, তার মানে কত x/2 আসে এখানে, আর প্লাস এখানে হাফ তো আছে। তাহলে এখানে দেখো যে নিচেরটার অন্তরীকরণ উপরেরটা, নিচেরটার অন্তরীকরণ উপরেরটা, আমরা একটা সূত্র শিখছিলাম যে নিচেরটার অন্তরীকরণ যদি উপরেরটা হয়
তখন আমাদের কি লেখা যায়, নিচেরটার অন্তরীকরণ যদি উপরেরটা হয়, যে এখানে ডিএক্স, হ্যাঁ, যে এখানে শিখছিলাম যে ইন্টিগ্রেশন অফ কত এফ অফ এক্স আর এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু যেটা ছিল সেটা হচ্ছে লন কত এফ অফ এক্স প্লাস সি। এই হচ্ছে ইন্টিগ্রেশন সূত্রটা, মানে নিচেরটার অন্তরীকরণ যদি উপরটা হয়, মানে হরের অন্তরীকরণ লব হইলে, হরের অন্তরীকরণ যদি লব হয় সেটাগুলো লন কত লন অফ হর হয়, ঠিক আছে। তাহলে দেখো হরের অন্তরীকরণ লব আছে কিনা, হরের অন্তরীকরণ কজ এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স আছে, সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স আছে, তার মানে হরের অন্তরীকরণ উপরে আছে। তার মানে আমরা লিখতে পারি কত লন কত হরটা মানে হলো কজ এক্স প্লাস কত সাইন এক্স, ঠিক আছে, প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই টাইপের অঙ্কগুলো থাকলে আমাদের কাজটা কি করতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সম্পূর্ণ ক নম্বর কোয়েশ্চেনটা, একটু বড়, কিন্তু আমাদের যে আমরা টোটাল নিয়মটা আমরা ডিটেলস আলোচনা করলাম, ডিটেলস আলোচনা করার কারণে একটু বড় হয়ে গেছে বা একটু সময় লাগছে। যাই হোক, আমরা এখন শিখতে পারলাম যে এই টাইপের প্যাটার্ন থাকলে আমাদের কাজটা কি করতে হবে। এখানে আরেকটু কথা বলে রাখি, এখানে অবশ্যই গাত এটার ওয়ান, এটারও ওয়ান, এটারও ওয়ান হইতে হবে, না হলে অন্য কিছু প্রবলেম হবে, অন্য কিছু হইলে অন্য চিন্তা ভাবনা করতে হবে। শুধু গাত অন হইলে আমাদের এই সিস্টেমে এই কাজটা করা যায়। এরপরে দেখো যে পরবর্তী যে কোয়েশ্চেন আছে, যে ক নম্বর কোয়েশ্চেনে তোমাকে কি বলা আছে, ক নম্বর কোয়েশ্চেনে বলা আছে হচ্ছে হলো যে ইন্টিগ্রেশন আমাকে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রুট ওভার কত কজ এক্স, এরপর হচ্ছে সাইন কিউব এক্স, ঠিক আছে, ডিএক্স কিউব এক্স, এত পর্যন্ত ডিএক্সটা কেন না। পরে আমাদের ক নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে 0 থেকে π/2 এই পর্যন্ত জি অফ এক্স ডিএক্সকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সমান সমান বসাও 0 থেকে π/2 জি অফ এক্স ইকুয়াল টু কত রুট এ কজ এক্স, এরপর হচ্ছে সাইন কিউব এক্স ডিএক্স। তখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই, এটাকে যদি আমরা অন্তরীকরণ না যোগজীকরণ করতে চাই, তাহলে কি করতে হবে, যে আমরা এই টাইপের একটা অঙ্ক নিয়ে মনে হয় এর পূর্বে আলোচনা করছিলাম যে এই টাইপের যোগজীকরণগুলোকে আমরা কিভাবে কাজটা করব, এই টাইপের যোগজীকরণটাকে আমরা কিভাবে কাজটা করবো এর পূর্বে মনে হয় আলোচনা করছিলাম। তাহলে এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে এখানে 0 থেকে π/2 তো আছে, প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করতে হবে। তাহলে এই কিউব থেকে একটা সাইন আলাদা করে দিতে হবে, ঠিক আছে। কিউব থেকে মানে আমরা এখানে এমন কিছু একটা সমান ধরবো যাকে অন্তরীকরণ করলে অপরটুকু সমান আসে। তাহলে এখান থেকে দূরে ধরো রুট এক্স আমাকে আছে, রুট কজ এক্স এটা আমাদের আছে। তাহলে আমি যদি এখন সাইন স্কোয়ার এক্স সাইন এক্স হ্যাঁ ডিএক্স লিখি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে না। তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি 0 থেকে π/2, ঠিক আছে, রুট ওভার কত কজ এক্স, হ্যাঁ, এরপরে যেটা আসে এটাকে ভাঙা যায় সেটা হচ্ছে 1 মাইনাস কত কজ স্কোয়ার এক্স, এভাবে লেখা যায়, ইন্টু কত সাইন এক্স, এরপরে কত ডিএক্স। তাহলে দেখো এখানে খালি কজ এক্স আছে আর বাকিগুলো সবগুলো ঝামেলা টাইপের এগুলোকে কজ এক্সে কনভার্ট করছে। তাহলে এখন কজ এক্স ইকুয়াল টু জেড ধরি, কজ এক্সের অন্তরীকরণ সাইন এক্স এখানে আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির কাজটা আমরা করে নিব। তাহলে আমরা দৌড়ি কত কজ এক্স ইকুয়াল টু জেড ধরবো। তাহলে কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, ঠিক আছে, ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড। তার মানে এখান থেকে যেটা আসে মাইনাসটা ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাসটা এখানে দিয়ে দাও। তাহলে এখন মানগুলো বসায় দাও। তাহলে দেখো এখান থেকে 0, আমাদের লিমিটও তো চেঞ্জ করতে হচ্ছে, লিমিট চেঞ্জ করতেছি। তাহলে কজ এক্স সমান কত ধরছি জেড 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, সাইন এক্স ডিএক্স সমান কত মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড এটা আসে। তাহলে মাইনাসটাকে আমরা সামনে নিয়ে এসে পড়ি, তাহলে হয়ে যাবে, মাইনাস এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে লিমিট চেঞ্জ করতে হবে, লিমিটটাকে চেঞ্জ করব। যে লিমিট চেঞ্জ করার জন্য আমাকে কি দেওয়া আছে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 বাসায় কজ 0 ডিগ্রি মান কত এক্স, এখানে হচ্ছিল জেড। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা 0 বসাবো আর কত π/2 বসাবো, ঠিক আছে না। তাহলে কজ 0 ডিগ্রির মান হচ্ছিল 1, কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, π/2 এর মান হচ্ছে 0। তার মানে আমাদের লিমিট কি হলো 1 থেকে 0 হয়ে গেল, তাই না। কজ 0 ডিগ্রির মান কজ এখানে আমাদের এক্স ইকুয়াল টু যদি 0 বসাই, তার মানে জেড ইকুয়াল টু কত পাবো কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে। আর এখানে যদি আমরা π/2 বসাই কজ π/2 এর মান মানে হচ্ছে 90 ডিগ্রি, মান হচ্ছিল 0। তার মানে আমরা 1 থেকে 0 পর্যন্ত কি করব ইন্টিগ্রেশন করব। তাহলে 1 থেকে 0 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, কারণ 0-র জন্য 1 পাইছি আর π/2 এর জন্য 0 পাইছি, সহজ কথা। আচ্ছা, এখন যে আমরা এটা জানি যে এখান থেকে একটা মাইনাস কি আসে, এখান থেকে দেখো এখানে একটা কাজ করে ফেলাই, তাহলে সুবিধা হবে যে আমরা
এর আগের অঙ্কটাতে মনে হয় ওইভাবে কাকে কাজ করছিলাম, কোনো একটা বোর্ডে আমাদের এই অঙ্কটা সমাধান করা হয়েছিল। ঠিক এখন আমরা কি করব, লিমিটটা ইন্টারচেঞ্জ করব। আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে ইন্টারচেঞ্জ করলে সামনে একটা মাইনাস দ্বারা গুণ দিতে হয়। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তার মানে এখানে 0 আর এখানে 1 আনি, তাহলে সামনে একটা মাইনাস দ্বারা গুণ দিতে হয়, দিয়ে দিলাম। তার মানে সামনে একটা মাইনাস আর এই মাইনাসে গুণ করে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো হিসাবটা? আমি আবার বলতেছি, আমরা হিসাবের লিমিট কি পাইছি, আমরা হিসাবের লিমিট পাইছি 1 থেকে 0, আর আমাদের এখানে একটা মাইনাস ছিল। আচ্ছা, জামার দরকার নেই, এভাবে কাজটা করো, ওইভাবে করলে হবে, এভাবে করো। আচ্ছা, একটা লাইন লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে আমরা যদি এখন লিমিটটা চেঞ্জ করি, আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করি, তো 0 থেকে 1 নেই, তার মানে একটা মাইনাস দ্বারা গুণ দিতে হয়। আর এখানে যে আছে মাইনাস রুট কত জেড, ঠিক আছে, মাইনাস রুট জেড, জেড স্কোয়ার, জেড টু দি পাওয়ার হাফ লেখো, রুট জেড দরকার নাই, হাফ লেখো, তাহলে আমাদের সুবিধা হবে, হাফ। আর এখানে কত মাইনাস কত জেড স্কোয়ার, ঠিক আছে, জেড স্কোয়ার ইন্টু কত ডিজেড আছে, ডিজেড এটা আছে। তাহলে এই মাইনাসের এই মাইনাস তো কনস্ট্যান্ট সামনে চলে আসবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস হয়ে গেল না, প্লাস হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কাজটা কি আসে একটু দেখো। আমরা এখন এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে এটাকে জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে যেটা আসে সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হচ্ছে হাফ প্লাস 1, ঠিক আছে। আর মাইনাস এখানে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই লাইনটা একটু আমরা কাজ করে নিই যে এখানে কি আসে, এখান থেকে একটাতে কনভার্ট করি। তার মানে দেখো হাফ প্লাস 2, যেটা আসে হচ্ছে 4 + 5/2 নাকি, ইকুয়াল টু হাফ প্লাস 2, হ্যাঁ 1 + 4 বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে 5/2 আসে। কারণ ভিত্তি এক, পাওয়ারগুলো যোগ হবে, যোগ হইলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে এই জায়গায় যেটা আসবে সেটা হচ্ছে 5/2, জেড টু দি পাওয়ার 5/2 আসবে, ঠিক আছে, জেড টু দি পাওয়ার 5/2। তাহলে জেড টু দি পাওয়ার 5/2কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা পাবো জেড টু দি পাওয়ার 5/2 + 1 বাই হচ্ছে 5/2 + 1। আশা করি বুঝতে পারছো ইন্টিগ্রেশনটা কি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের 0 থেকে 1, হ্যাঁ, x টু দি পাওয়ার n এর সূত্র, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এই সূত্রের সাহায্যে আমাদের কাজটা করা হয়েছে। তাহলে এখান থেকে যদি এখন আমরা হিসাবটা করি, যে একটু হিসাব করে নেই, যে সমান সমান, যে আমরা যদি লিখি যে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে 2, মানে হচ্ছে 3/2, মানে হচ্ছে 2/3, 3/2টাকে এভাবে গুণাকারে 2/3 লেখা যায়। আর জেড টু দি পাওয়ার যেটা পাবো সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার কত 3/2, ঠিক আছে, 3/2, জেড টু দি পাওয়ার 3/2। এরপর হচ্ছে মাইনাস এখানে যেটা পাবো কত, এখানে লসাগু করলে 2, আর হচ্ছে 2 7, 7/2 মানে 2/7, জেড টু দি পাওয়ার কত পাবো 7/2, জেড টু দি পাওয়ার 7/2 আমরা এটা পাবো, ঠিক আছে। এখানে লিমিট হলো 0 আর হচ্ছে 1। এখন যদি আমি এখানে পাওয়ার 1 বসাই, মানে লিমিট বসাই, তো লিমিট বসাইলে এখানে কি আসবে 2/3 তো থাকবেই। তাহলে জেটের উপরে পাওয়ার 1-এর উপরে পাওয়ার এটা, তার মানে 1 জেড, তার মানে 1 টু দি পাওয়ার কত 3/2 মানে কত 1, তাহলে এটা লেখার প্রয়োজন নেই। এরপর হচ্ছে মাইনাস এটা, তাহলে এখানে হচ্ছে 2/7, ঠিক আছে, জেটের জায়গায় 1 বসবে, পাওয়ার কত 1, তার মানে এটা লেখারও প্রয়োজন নাই। এরপরে আমাদের যেটা আসবে সূত্রের মাইনাস, এখানে জেটের জায়গায় লোয়ার লিমিট বসবে, মানে হচ্ছে 0 টু দি পাওয়ার মানে হচ্ছে 1, ঠিক আছে, 0 টু দি পাওয়ার মানে হচ্ছে 0, তার মানে পুরাটা 0, আর এখানে মাইনাসে প্লাস এটাও 0, তার মানে এটা লেখার প্রয়োজন নেই। তার মানে এখান থেকে লসাগু করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3 7 21 21, এরপর হলো 14 মাইনাস, এরপর হলো 3 6, তার মানে সমান সমান যেটা আসে 8/21। এই হচ্ছে আমাদের আনসারটা 8/21। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের আনসারটা কি 8/21, ঠিক আছে। তাহলে ক নম্বর কোয়েশ্চেনটা গেল। এরপরে আসো গ নম্বর কোয়েশ্চেন, আমাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং খুবই ক্রিটিক্যাল টাইপের একটা কোয়েশ্চেন। গ নম্বর কোয়েশ্চেনটা, গ নম্বর কোয়েশ্চেনে তোমাকে কি দেওয়া আছে, কি বলা আছে একটু দেখো। যে গ নম্বর কোয়েশ্চেন, গতে তোমাকে যেটা বলা আছে সেটা হচ্ছে যে f of x equal to 0, f of x equal to 0, তাহলে f of xy কে, সরি f of xy equal to 0, f of xy equal to হচ্ছে এটা। তাহলে আমাকে দেওয়া আছে f of কলম কি হলো, f of xy equal to কত দেওয়া আছে, হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15, এটা আমাকে দেওয়া আছে -15। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে এটা ইকুয়াল টু কত হবে, 0 হবে, ঠিক আছে। তার মানে আমাদের সহজ কথা যেটা আমরা একটু এখানে লিখি, যে f of x ইকুয়াল টু 0 হয়, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y প্লাস -15
ইকুয়াল টু কত 0, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন, নাম দিয়ে রেখে দিই 1 নং ইকুয়েশন। এখন ওনারা কি বলছে কোয়েশনে বলা হয়েছে যে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল কত। এই একটা রেখা তোমাকে দেওয়া আছে, বক্ররেখা। এই বক্ররেখাটা, হ্যাঁ, তাহলে এই বক্ররেখাটা এক্স অক্ষকে কি করবে, খণ্ডিত করবে এমন একটা কিছু করার পরে যে এক্স অক্ষ দ্বারা যে ক্ষুদ্রতম অংশটা তৈরি হবে সে অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতেছে। এখন আমরা আশা করি যে বুঝতে পারতেছি যে এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা কিসের রেখা। হ্যাঁ, চোখ বন্ধ করে বোঝা যায় এটা বৃত্তের সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ। এখন বৃত্তের সমীকরণটা যে আমরা যদি এটাকে মনে করো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এই বৃত্তের সমীকরণটা যদি এখন আমরা আঁকতে চাই তাহলে বৃত্তের কি লাগবে, এটার কিছু লাগবে। এটা যদি আমরা এখন গ্রাফে আঁকতে চাই বা চিত্র আঁকতে চাই, এটার চিত্র তো আঁকতেই হবে, না আঁকলে কিছুই বুঝবো না, চিত্রটা তো অবশ্যই আঁকতে হবে। তাহলে এটাকে একটু সিস্টেম করে নিই। বৃত্তের কেন্দ্রটা লাগবে আমাকে, কেন্দ্রটা কোথায় হবে তাহলেই আমরা ক্ষুদ্রতম অংশটা বের পাবো। কিভাবে পাবো, কেন্দ্রটা বের করে নিই। আমরা বৃত্তের সমীকরণটা যদি আমরা এই ফরম্যাটে সাজাই, কোন ফরম্যাটে, যে এক্স মাইনাস আলফা, ঠিক আছে, এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার। এই ফরম্যাটে যদি আনতে চাই তাহলে আমরা এই ফরম্যাটে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, ঠিক আছে, আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছিল এটা। আমি আবার বলতেছি, একটা বৃত্তের কেন্দ্র দুজি আলফা এবং বিটা হয়, ঠিক আছে, তো আর ব্যাসার্ধ দুজি কি হয়, ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র দুজি আমাদের যে বৃত্তের কেন্দ্র দুজি আলফা বিটা হয়, আর ব্যাসার্ধ ইকুয়াল টু দুজি আর হয়, তখন আমাকে বৃত্তের সমীকরণ যেটা আসে সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছিল আর স্কোয়ার। এ হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা। আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছিল এটা। তাহলে আমরা এখন এই ইকুয়েশনটাকে এইখানে ফরম্যাট করবো। আরেকটা কথা আছে যে আমরা কিন্তু এটাকে এই সূত্রের সাহায্যে, মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই বৃত্তের সাহায্যেও এই বৃত্তের কেন্দ্র আমরা জানি মাইনাস জি কত মাইনাস এফ, ঠিক আছে, এভাবেও আমরা কেন্দ্রটা বের করতে পারি। কিন্তু আমরা এইভাবে কেন্দ্রটা বের করবো না, কেন্দ্রটা যেহেতু আমাদের কেন্দ্রের প্রয়োজন আমরা এইভাবে বের করবো না, এইভাবে বের করবো, কারণ এই কোয়েশনটা পরবর্তীতে আমাকে অনেকটা সাপোর্ট দিবে অঙ্কটা সমাধান করার জন্য। তাহলে আমরা এই এক কাজ বারবার করবো না, আমরা একবারই কাজটা করে ফেলবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এই ফরম্যাটে সাজাইতে চাই তাহলে আমাদের এক্স স্কোয়ার রিলেটেড যে পদগুলো আছে, এক্স কত স্কোয়ার প্লাস এই ধরনের 6s আছে, 6x আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমি সূত্র সাজাইতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার আনতে হবে এই আকারে, পূর্ণবর্গ আকারে সাজাইতে হবে। তার মানে এক্স প্লাস 6 মানে হচ্ছিল 2, সূত্রের 2, এরপরে কত থাকে 3, এরপরে ইন্টু কত এক্স প্লাস কত 3 স্কোয়ার, ঠিক আছে, মানে কনস্ট্যান্ট যা খুশি তাই আসুক সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমাদের কথা হচ্ছে যে এখানে এখানে যে ফরম্যাটটা আছে যে কনস্ট্যান্ট কি আইলো না আইলো সেটা দরকার নেই। এক্স রিলেটেড, এক্স স্কোয়ার রিলেটেড আর এক্স রিলেটেড যে পদটা সেটা নিয়ে একটা পূর্ণবর্গ সাজাবো, আর ওয়াই স্কোয়ার রিলেটেড যে পদটা আছে, যে ওয়াই স্কোয়ারগুলো যেটা আছে এটা আর এটা নিয়ে আমরা একটা কি করব, পূর্ণবর্গ আকারে সাজাবো, ঠিক আছে। আর বাকিগুলো কি আসলো না আসলো, কনস্ট্যান্ট কি আসলো সেটা আমাদের চিন্তা করার প্রয়োজনই নাই, ওইটা আমরা লাস্টে হিসাব নিকাশ করে লিখবো। তাহলে দেখো এক্স স্কোয়ার যেটা আছে সেটা নিয়ে আমরাই কাজটা করলাম, এক্স স্কোয়ার রিলেটেড এক্স স্কোয়ার প্লাস 2 3, মানে এই এখানে এটা চেঞ্জ করা যাবে না, এখানে যা আছে এটাকে 2 এর সাথে গুণ করে বাকি অংশটুকু লিখতে হবে 3x, পরে এখানে এক্স তো প্রথমেই আছে 3 স্কোয়ার দিয়ে দিলাম, তার মানে আমি একটা মাইনাস 3 স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 3 স্কোয়ার, কারণ এটা আমরা বেশি লিখছি। এরপরে হচ্ছে যেটা যে এখন আমরা ওয়াই স্কোয়ারটা সাজাবো, তার মানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কত আছে মাইনাস 2, ঠিক আছে, ইন্টু এ ওয়াই, এরপরে ইন্টু কত 1 প্লাস কত 1 স্কোয়ার, ঠিক আছে 1 স্কোয়ার, এরপরে আমিও একটা মাইনাস 1 স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে, মাইনাস 1 স্কোয়ার দিয়ে দেবো কারণ এটা বেশি লিখছি। এরপরে এখানে কনস্ট্যান্ট কত আছে -15, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছিল 0। এই হচ্ছে আমাদের সিস্টেমটা, এটাকে এভাবে কনভার্ট করা। পরবর্তীতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এতটুক সমান আমরা কি লিখতে পারি, এতটুক সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে কত এক্স প্লাস কত 3 হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে এতটুক সমান আমরা কি লিখতে পারি, এতটুক সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে প্লাস ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 1, 2 না তো
1 হোল স্কোয়ার, ঠিক আছে, x প্লাস 3 হোল স্কোয়ার y মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে y মাইনাস 1 হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি। পরে দেখো -3 স্কোয়ার মানে হচ্ছে -9, এরপরে হচ্ছে -1 স্কোয়ার মানে হচ্ছে -1, এরপরে -15 ইকুয়াল টু কত 0, এটা আমাদের আসলো। পরবর্তীতে সমান সমান x প্লাস 3 হোল স্কোয়ার, এরপরে প্লাস হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে যেটা আছে -25, এই পাশে নিয়ে এসে বলে হলো 25, 25, যেটাকে লেখা যায় হচ্ছিল 5 স্কোয়ার। আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটা কি করা হয়েছে, আশা করি বুঝতে পারছো যে আমাদের এই আকারে এসে পড়ছে। তাহলে এখান থেকে বৃত্তের কেন্দ্রটা যদি আমি এই সমীকরণের সাথে এখন তুলনা করি, যে এই সমীকরণের সাথে আমি এটাকে তুলনা করি, তার মানে এক্স মাইনাস আলফা, তার মানে কত হবে, আলফার জায়গায় কত হবে, আলফার জায়গায় হবে হলো -3, আলফার জায়গায় -3, ঠিক আছে, এরপরে ওয়ের জায়গায় এখানে মাইনাস আছে, এখন মাইনাস আছে, তার মানে 1, ঠিক আছে 1, তার মানে এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রটা আমরা পাই গেলাম। তাহলে এই সমীকরণের বৃত্তের কেন্দ্রটা কত পাইলাম, এটা বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমাদের এটা, এই সমীকরণে বৃত্তের কেন্দ্র হচ্ছিল এটা। তাহলে বৃত্তের কেন্দ্রটা কোথায় হবে, বৃত্তের কেন্দ্রটা তাহলে আমাদের চিত্র অনুসারে বৃত্তের কেন্দ্রটা ধরো এখান থেকে এই পর্যন্ত -3, এই পর্যন্ত হচ্ছিল 1, এই পর্যন্ত 1, তাহলে এই জায়গায় হচ্ছে বৃত্তের কেন্দ্রটা। তাহলে এই বৃত্তটাকে কেন্দ্র করিয়া এইটাকে কেন্দ্র করে একটা বৃত্ত তৈরি হবে, মনে করো বড় বৃত্ত ছোট বৃত্ত যাই বৃত্ত নাও, মূল কথা হচ্ছে একটা বৃত্ত তৈরি হবে এটাকে কেন্দ্র করিয়া, ঠিক আছে, হয় নাই তো, আচ্ছা ধরে নাও এদিকে কোথাও আছে, ঠিক আছে, এদিকে কোথাও আছে, এই হচ্ছে বৃত্তের কেন্দ্রটা, এখানে না আর কি এদিকে নাও, ধরো এই জায়গায় আছে বৃত্তের কেন্দ্রটা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে বৃত্তের কেন্দ্রটা। তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, হ্যাঁ, x অক্ষ দ্বারা ক্ষুদ্র অংশ, তাহলে আমাদের x অক্ষটা কোনটা, x অক্ষটা হচ্ছে আমাদের এই অক্ষটা হচ্ছিল x অক্ষ, আমাদের এই অক্ষটা x অক্ষ, এই অংশটা দ্বারা যে ক্ষুদ্র অংশটা তৈরি হয়েছে সেই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে, মানে হচ্ছে যে এই যে অংশটুকুর ক্ষেত্রফল আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে এই অংশটুকুর ক্ষেত্রফল, কারণ এটাই তো ক্ষুদ্র অংশ। এখন এটা যে ক্ষুদ্র অংশ সেটা তুমি কেমনে বুঝলা যে এইটাই আমাদের ক্ষুদ্র অংশ, আমি যে এটা ক্ষুদ্র অংশ সেটা আমি কেমনে বোঝাবো, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো যা, বৃত্তের কেন্দ্রগামী কোনো যা বৃত্তটাকে বৃত্তের ব্যাস হয়, বৃত্তের কেন্দ্রগামী কোনো যা বৃত্তের ব্যাস হয়, আর বৃত্তটা ব্যাস বৃত্তটাকে দুইটা সমান অংশে বিভক্ত করে, বৃত্তের কেন্দ্রগামী কোনো যা বৃত্তকে দুইটা সমান অংশে বিভক্ত করে, তার মানে বৃত্তের এই যে রেখাটা বৃত্তটাকে সমান দুইটা অংশে বিভক্ত করছে, তাহলে এই অংশটুকু দেখো, এই অর্ধেকের অংশটুকু কত, এইটুকু অংশ x অক্ষের উপরে আছে। আর একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে বৃত্তের এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসটা বৃত্তটাকে দুইটা সমান অংশে বিভক্ত করে, কিন্তু এই অর্ধ অংশের এতটুকু অংশ x অক্ষের উপরে আর এতটুকু অংশ x অক্ষের নিচে, তাহলে কি অবশ্যই এটা x অক্ষের ক্ষুদ্র অংশ আর এই অংশটা কি x অক্ষের বৃহৎ অংশ। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো যে এই অংশটা মানে এখান থেকে যে এই অংশটা কিন্তু কি x অক্ষের উপরে, আর এখান থেকে এতটুকু অংশটা কি x অক্ষের নিচে, তাহলে এই অংশটা ক্ষুদ্র অংশ আর এই অংশটা বৃহৎ অংশ। তাহলে এখন আমাদের এই অংশের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে কি লাগবে, আপার লিমিট লাগবে, লোয়ার লিমিট লাগবে, কারণ আমরা অবশ্যই কাজটা কি এর মাধ্যমে করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে আমাকে কি লাগবে, এখান থেকে এই পয়েন্টটা লাগবে আর এই পয়েন্টটা লাগবে, ঠিক আছে না, এই দুইটা পয়েন্ট লাগবে। এখন এই দুইটা পয়েন্ট কিভাবে বের করব, এই দুইটা পয়েন্ট বের করার জন্য আমরা এখানে এ বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি যে এ বিন্দুর স্থানাঙ্ক x এর মান কি হবে জানি না, কিন্তু y এর মান 0 এটা জানি। এখানেও এই বিন্দুর স্থানাঙ্ক x এর মান কি হবে আপাতত জানি না, কিন্তু y এর মান যে 0 সেটা আমরা জানি। আমাদের y এর স্থানাঙ্কটা যে এই বিন্দুতে 0 সেটা কিন্তু আমরা জানি, এখানেও y এর স্থানাঙ্কটা 0। তাহলে এই ইকুয়েশনে যে বৃত্তের কেন্দ্র তো আমরা পাইলাম, এটা হচ্ছে আমাদের 1 নং 2 নং, এটা 1 নং ইকুয়েশন দেওয়ার দরকার নাই, এটাকে 1 নং ইকুয়েশন দাও, এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। এখন আমরা এই কেন্দ্রে এই সমীকরণের দুজি y এর মান 0 বসাই, তাহলে কি x এর মান পাবো না, y এর মান 0 বসালে কিন্তু আমরা x এর মান পাবো, তাহলে y এর মান 0 বসাও। তাহলে y এর মান যদি আমরা এখন 0 বসাই, যে 1 নঙ্গে, ঠিক আছে, 1 নঙ্গে আমরা y ইকুয়াল টু কত 0 বসাই, তাহলে 1 নঙ্গে যদি আমরা y ইকুয়াল টু 0 বসাই, তাহলে 1 নঙ্গে কি পাচ্ছি, আচ্ছা এটা তো তীর চিহ্ন হবে, 1 নঙ্গে যদি আমরা কি পাচ্ছি, 1 নঙ্গে পাচ্ছি হলো x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y এর মান 0, তার মানে কত -1 স্কোয়ার, তার মানে হচ্ছে -1, আর 2 এখানে -1 ইকুয়াল টু কত, এই পাশে 5 স্কোয়ার মানে হচ্ছিল 25, বা এটা আসে x ইকুয়াল টু x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 25 -1 মানে হচ্ছে কত 24, ঠিক আছে।
তাহলে এখন যদি আমি 24 উভয়পক্ষে বর্গ করি, উভয়পক্ষে আমি বর্গমূল করি, তাহলে আমরা কি পাবো x+3 উভয়পক্ষে বর্গমূল করলে x+3 প্লাস মাইনাস কত রুট ওভার কত 24, ঠিক আছে। হ্যাঁ রুট ওভার 4 আমরা এটা পাচ্ছি। পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে বা কত x ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে যে প্লাস মাইনাস -3 প্লাস মাইনাস কত রুট 14, রুট 14 থেকে 3 8 24, আর কি করা যায় 4 6 24, তার মানে 2 রুট 6 লেখা যায়, ঠিক আছে না, 2 রুট 6 লেখা যায়। আচ্ছা 24 রাখো, কোনো ঝামেলা নাই, আমরা 24 রাখি, ঠিক আছে। হ্যাঁ 24 4 6 24, হ্যাঁ 2 রুট 6 লেখা যায়, 2 রুট 6, এ হচ্ছে হিসাবটা। তাহলে এক্স এর এ হচ্ছে এটা মান, যেখানে দুইটা মান আছে, একটা মান হচ্ছে হইলো যে প্লাস নিয়ে আমাদের একটা মান আসে, প্লাস নিয়ে আমাদের একটা মান আসে, আর একটা মান কি এক্স এর, আরেকটা হচ্ছে -3 -2 রুট 6, এ হচ্ছে আমাদের এক্স এর দুইটা মান। তাহলে দেখো এখান থেকে আমাদের এক্স এর দুইটা মান পাইলাম। তাহলে এই এক্স এর দুইটা মানই হচ্ছে, যদি এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এটাকে যদি আমরা একটা নাম দিলাই তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। এটাকে যদি আমরা ধরো এ দ্বারা বি দ্বারা, এ বি এখানে আছে নাই, তাহলে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, আর এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, বি দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে রাখি সাইডে যে এ ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু কত। তাহলে দেখো যে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে এ ইকুয়াল টু আমরা পাইছি, এ ইকুয়াল টু আমরা পাইছি, এ ইকুয়াল টু ধরতেছি হচ্ছে হলো -3, এ ইকুয়াল টু এটা ধরো, কারণ এটা নিচে হবে, তো এটা আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, কারণ এটা আমরা ধরতেছি আমাদের সুবিধার জন্য, আর কিচ্ছু না, আমাদের সুবিধার জন্য ধরা হচ্ছে। তাহলে এ ইকুয়াল টু -3 -2 রুট 6, আর বি ইকুয়াল টু আমরা ধরতেছি -3 + 2 রুট 6, এটা আমরা ধরতেছি। তাহলে এ হচ্ছে আমাদের, এটা হবে এখানে হবে কোটা এ এর মানটা, আর এখানে হবে বি এর মানটা। কেন এখানে এর মানটা বি এর মানটা হবে, কারণ এগুলোই হচ্ছে এক্স এর মান, এক্স এর মানই হচ্ছে এই দুইটাই কিন্তু এক্স এর মান, ইকুয়াল টু এটা ইকুয়াল টু কিন্তু এক্স এর মান, এটা ইকুয়াল টু কিন্তু এক্স এর মান। তাহলে আমরা তো জানি সরলরেখা থেকে যে কোনো একটা সমীকরণে যখন ওয়াই এর মান বসাবা, ওয়াই এর স্থানাঙ্ক বসাবা, কোনো একটা সমীকরণে কোটি বসাইলে যে এক্স এর মানটা আসবে ওটা হচ্ছে ওই স্থানাঙ্কের ভুজের মান। আমরা কিন্তু সরলরেখা থেকে এগুলো জানি, কোনো একটা স্থানাঙ্কের যদি একটা মান বা একটা স্থানাঙ্ক ওয়াই এর বা এক্স এর যে কোনো একটা জানা থাকে, ওই সমীকরণে যদি এক্স এর মান জানা থাকে, ও এক্স এর মান বসানোর পরে যে ওয়াই এর মানটা আসবে সেটা হচ্ছে এই স্থানাঙ্কের কোটি। ঠিক এরকম ভাবে উল্টাটা, তার মানে আমরা এখানে কিন্তু ওয়াই এর মানটা জানি যে এক্স অক্ষের উপর 1 নঙ্গে ওয়াই কিলো 0 বসে, কেন এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্কের কোটি কি হয়, 0 হয়, সেই হিসেবে আমি ওয়াই কিলো 0 বসাইছি কোথায়, আমাদের এই বৃত্তের সমীকরণে, কারণ এই বৃত্তের সমীকরণটা তো এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুতে আমাদের বসানোর পরে এক্স এর যে মানগুলো আসবে সেগুলো হচ্ছে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক। তাহলে আমাদের দুইটা বিন্দু স্থানাঙ্ক পাইছি। তার মানে এটা হচ্ছে আমাদের কত শুরু বিন্দু, এখান থেকে আমরা এদিক থেকে যাবো ছোট মানটা লোয়ার লিমিট, বড় মানটা আপার লিমিট। তার মানে দেখো এটা কিন্তু ছোট মান মাইনাস, আর এটা কি পজিটিভ মান, ঠিক আছে। মানে মূল কথা হচ্ছে এটা থেকে এটা ছোট হবে, দেখে বোঝা যাচ্ছে এটা থেকে এটা ছোট হবে, কারণ এটা দুটোই মাইনাস হবে, এখানে মাইনাসই হবে কিন্তু ছোট হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তার মানে আমরা যে কাজটা করব, আমরা এক্স অক্ষের সাপেক্ষে নিব। আমরা এখন এক্স এর মান দুটা পাইলাম, কেন খুঁজে বের করলাম এক্স এর দুইটা মান, কারণ আমাকে ইন্টিগ্রেশনের জন্য আমার লোয়ার লিমিট লাগবে, আপার লিমিট লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করি, এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করি। তাহলে ওয়াই এর মানটা বের করার জন্য আমরা যে কাজটা করব, যে এটা তো আর আমাদের প্রয়োজন নাই, এটা তো বুঝতে পারছো, ওকে। তাহলে এই পাশে আসো, হ্যাঁ, যে এতটুকু কাতায় তুলে নাও যে আমরা এক্স এর মানটা কিভাবে পাইছি। আমরা পরবর্তী কাজ শুরু করবো, এই ইকুয়েশন থেকে আমরা ইন্টিগ্রেশনের কাজ, এখন ক্ষেত্রফল নির্ণয়ের কাজ শুরু করব। যে আমরা যদি এখন ক্ষেত্রফল নির্ণয়ের কাজ শুরু করি, যে এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলটা হচ্ছে হইলো যে আমাদের ওয়াই এর মানটা লাগবে, এই ইকুয়েশনের ওয়াই এর মান লাগবে ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে ওয়াই এর মানটা কত পাবো, ওয়াই এর মানটা হচ্ছে যে ইকুয়েশনটা করো এখন আবার, যে ওয়াই ইকুয়াল টু বা ওয়াই এর মান লাগবে, তাই না, হ্যাঁ। তাহলে ওয়াই -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 5 স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স প্লাস 3 কত হোল স্কোয়ার, এটা আসলো। এটাকে যদি আমরা এখন উভয় পক্ষে বর্গমূল করি, তাহলে আমরা ওয়াই -1, ঠিক আছে, ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত আসবে, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এটা আসলো, ঠিক আছে। তার মানে বা এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু যেটা পাবো 1 প্লাস রুট ওভার
কত 1 প্লাস মাইনাস 5 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা কোন অংশটা নিয়ে কাজ করব, প্লাস অংশটা নিয়ে কাজ করব নাকি মাইনাস অংশটা নিয়ে কাজ করব? তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা অবশ্যই মাইনাস অংশটা নিয়ে কাজ করব। আমরা অবশ্যই কোন অংশটা নিয়ে কাজ করব? মাইনাস অংশটা নিয়ে কাজ করব। কেন মাইনাস অংশটা নিয়ে কাজ করব? যে আমরা অবশ্যই মাইনাস অংশটা নিয়ে কাজ করব। কেন মাইনাস অংশটা নিয়ে কাজ করব? মাইনাস অংশটা কাজ করব কারণ আমাদের ক্ষেত্রফলটা কি আছে, নিচে আছে, এক্স অক্ষের নিচের অংশে আছে। ঠিক আছে, এই অংশ ওয়াইয়ের ধনাত্মক দিকে আছে, আমাদের এটা ওয়াইয়ের মান। ঠিক আছে, ওয়াইয়ের মানটা ধনাত্মক দিকে আছে বিধায় আমরা ওয়াই অংশটা মাইনাস অংশটা নিয়ে কাজ করব। এই হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। এটাকে এখন আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে উপরেগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো এখন আর লাগবে না, আমাদের কাজ শেষ মোটামুটি। হ্যাঁ, এগুলো আমাদের আর প্রয়োজন নেই। তাহলে দেখো আমাদের এখন তাহলে আমাদের কি এক্স অক্ষের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল তাহলে নির্ণয় ক্ষেত্রফল সমান সমান কত হবে? নির্ণয় ক্ষেত্রফল সমান সমান হবে ইন্টিগ্রেশন। ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট, আমরা আপার লিমিট লোয়ার লিমিট এ, আপার লিমিট হচ্ছে বি, আমরা আপাতত এ বি দিয়ে কাজটা করি কারণ এই পুরাটা লিখতে এখানে একটু ঝামেলা। তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস কত রুট ওভার কত 5 স্কোয়ার মাইনাস হচ্ছে হলো এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এটা আমাদের আসলো, যেটাকে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? ডিএক্স এর সাপেক্ষে, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর এক্স এর পয়েন্টগুলো নিচ্ছি, আর যদি ওয়াই অক্ষ বরাবর নিতাম তাহলে ওয়াই এর সাপেক্ষে কাজটা করতাম, সিম্পল হিসাব। তাহলে এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, আমরা এক লাইনে কাজটা করতে পারি, ঠিক লিখছি তো 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন আমরা এক লাইনে কাজটা করে দিতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে সমান সমান 1 কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা যেটা পাবো এক্স। ঠিক আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে পাবো এক্স মাইনাস এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটার একটা সূত্র আছে, সূত্রটা কোথায় ছিল? যে এরকম আর কি, যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন করবো ডিএক্স এর সাপেক্ষে, ইকুয়াল টু হচ্ছে হলো যে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 2, এরপরে হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই 2, এরপরে হচ্ছে হলো সাইন ইনভার্স কত এক্স বাই এ প্লাস সি। এ হচ্ছে আমাদের সূত্রটা, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু, এখানে যা থাকবে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 2 এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই কত এ, এটা 4 না এ। ঠিক আছে, এ, ঠিক আছে, এক্স বাই এ, এ হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে এই সূত্রে এখানে দেখো এক্স ছিল, এখানেও এক্স আছে, কিন্তু এখানে এক্স ছিল, এখানে কত এক্স প্লাস 3 আছে। তাহলে আমরা তো যোগাযোগকরণে আরেকটা নিয়ম জানি, যে যেটা যদি দেখতে এর মতো না হয় তাহলে অন্তরীকরণ করে ভাগ করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এই এক্স প্লাস 3 কে এক্স হিসেবে ধরে নিব, পরে অন্তরীকরণ করে কি করবো? ইন্টিগ্রেশনটাকে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস কত লিখতে পারি, যে এই সূত্র যদি অ্যাপ্লাই করি এই এতটুকে, তাহলে আমাদের যেটা আসবে এক্স ইন্টু মানে কত এক্স প্লাস 3, এক্স এর জায়গায় আছে এক্স প্লাস 3। ঠিক আছে, এক্স এর জায়গায় এক্স প্লাস 3 বাই কত রুট ওভার কত হবে? রুট ওভার হবে হলো 5 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, বাই হচ্ছে হলো 2, এরপরে যেটা আসবে প্লাস, ঠিক আছে, এ স্কোয়ার বাই 2 মানে হচ্ছে হলো 5 স্কোয়ার বাই 2, 5 স্কোয়ার বাই কত 2, এরপরে আসবে সাইন ইনভার্স এক্স, এক্স এর জায়গায় কি আছে এক্স প্লাস 3 বাই কত হবে এ মানে হচ্ছে হলো 5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই, তাহলে এখন আর চিত্র তো আমাদের প্রয়োজন নাই। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছিল বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাবটা, বুঝাইতে পারছি? এই হলো আমাদের হিসাবটা। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটও হবে কারণ একটা মাইনাস গুণ আকারে আছে। ক্লিয়ার? এখন আমরা বলছিলাম যে যাকে এক্স হিসেবে ধরে নিচ্ছি, এতটুকু এক্স হিসেবে, কাকে এক্স হিসেবে ধরে নিচ্ছি? এক্স প্লাস 3 কে আমরা এক্স হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এটাকে যদি এখন অন্তরীকরণ করি 3dx, তার মানে অন্তরীকরণ করলে কত আসে? 1 আসে। তাহলে 1 দ্বারা এটাকে ভাগ করা যায় কথা, না করা একই কথা, তার মানে এক্স প্লাস 3 দিয়ে লেখাটা কোনো প্রবলেম নেই। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যে কাজটা করতে হবে যে লিমিট বসাইতে হবে। তাহলে লিমিট যদি বসাই, দেখো বহুত ঝামেলা। এখন চুপচাপ লিমিট বসাও, ঠিক আছে? এখন লিমিট বসাও। তাহলে লিমিট যদি বসাই, তাহলে এখানে একটু ছোটো করে নেই, যে এটার সমান 25 লেখা যায়, ঠিক আছে না? এটার সমান কত? 25 লেখা যায়, ঠিক আছে? আর এটার সমান আমরা কত লেখা যায়? এটার সমান 25 লেখা যায়।
একটু আলাদা আলাদা কাজগুলো করে নিই, তাহলে বেটার হবে, নাহলে ঝামেলা পড়ে যাব। আচ্ছা, এখানে যদি আমি লিমিট বসাই এক্স প্লাস থ্রি একবার দুটো এটা বসাই যে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু কত পাবো, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু আমরা এখানে যদি এক্স এর মান এটা বসাই এক্স ইকুয়াল টু থ্রি, তার মানে কত এক্স এর মাইনাস থ্রি মাইনাস টু রুট সিক্স, এরপরে কত প্লাস থ্রি ইকুয়াল টু যেটা পাইতেছি থ্রি থেকে কাটা মাইনাস টু রুট সিক্স পাচ্ছি। আবার যদি এক্স প্লাস থ্রি আমরা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু যদি আমরা এটা বসাই যেটা পাবো সেটা হচ্ছে এখানে কত প্লাস রুট সিক্স পাবো নাকি, যে মাইনাস থ্রি প্লাস টু রুট সিক্স এরপর হচ্ছে কত প্লাস থ্রি, তার মানে এই থ্রি থেকে কাটা সমান সমান পাবো প্লাস রুট সিক্স, তাই না, টু রুট সিক্স। এই মানগুলো বের করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে, লিখতে সুবিধা হবে, ঠিক আছে, যে প্লাস রুট সিক্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন মানগুলো বসাই, তাহলে দেখো যে এখানে যদি আমরা লিমিট বসাই, আপার লিমিট বসাচ্ছি, আপার লিমিট বসাই, তার আপার লিমিট থার্ড ব্র্যাকেটে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিলে আবার মাইন্ড করতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে আপার লিমিট কত বি, তাহলে এক্স এর জায়গায় কে বসবে বি, তাহলে বি এর জায়গায় কি আছে, বি এর জায়গায় আছে হচ্ছে হলো আমরা এখন লিখে দিই যে মাইনাস থ্রি, বি এর জায়গায় যেটা আছে সেটা হচ্ছে মাইনাস থ্রি প্লাস হচ্ছে টু রুট সিক্স, ঠিক আছে। এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে হচ্ছে মাইনাস থ্রি এরপর মাইনাস টু রুট সিক্স, এটা আমাদের আছে। আচ্ছা, তাহলে এক্স এর হবে হচ্ছে মাইনাস থ্রি প্লাস টু রুট সিক্স, এই হলো হিসাব। এরপর হচ্ছে মাইনাস এখানে আমাদের একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিলে যেটা আসবে সেটা হচ্ছে উপরের তাকে হচ্ছে হলো এক্স প্লাস থ্রি, কত বসাচ্ছি উপরেরটা এক্স প্লাস থ্রি, আমরা প্লাস টু সিক্স বসাচ্ছি, প্লাসটা যদি বসাই তাহলে আমাদের এটা আসে টু রুট সিক্স আসে, তাহলে এখানে আসবে যেটা টু রুট সিক্স, ঠিক আছে, টু রুট সিক্স, ভালো করে লক্ষ্য করো, টু রুট সিক্স এখানে যেটা আসলো সেটা হচ্ছে টু রুট সিক্স, কারণ এই যে এখানে হিসাব করে রাখছি। আর এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে রুট ওভার 25 মাইনাস হচ্ছিল টু রুট সিক্স হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার বাই হচ্ছিল টু, এরপর হচ্ছে প্লাস 25/2 সাইন ইনভার্স এক্স প্লাস থ্রি, মানে উপরটা বসাচ্ছি, মানে এটা, হ্যাঁ এটা বসাচ্ছি না, হ্যাঁ টু রুট সিক্স বাই হচ্ছিল 5, এ হচ্ছে আমাদের আপার লিমিট বসানো হয়েছে। এরপরে মাইনাস দিয়ে এখন আমরা লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট হচ্ছে হলো নিচেরটা মাইনাস, তখন মাইনাস টু রুট সিক্স হয়, তাহলে এখানে যেটা আসবে, ও আচ্ছা এটা তো আমরা এক্স প্লাস এক্স প্লাস টু রুট সিক্স না, আর নিচেরটা তো আমাদের এখানে এক্স প্লাস থ্রি নাই, তো এখানে শুধু এক্স আছে, তার মানে নিচেরটা হবে মাইনাস থ্রি মাইনাস টু রুট সিক্স, ঠিক আছে, মাইনাস থ্রি মাইনাস টু রুট সিক্স, তার মানে এখানে মাইনাস হিসাবে আসবে যেটা, যে এক্স প্লাস থ্রি যখন উপরেটা বসাচ্ছি তখন মাইনাস টু রুট সিক্স বাই হচ্ছে হলো টু, আর এখানে আসবে হচ্ছে হলো যে 25 মাইনাস কত মাইনাস টু রুট সিক্স হোল স্কোয়ার, ঠিক আছে না, এটা আসলো। এরপরে যেটা আসবে প্লাস, ঠিক আছে, 25/2, এখানে তো মাইনাস আমরা প্রথমেই রাখছি, হ্যাঁ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সাইন ইনভার্স কত মাইনাস টু রুট সিক্স বাই হচ্ছে হলো 5, এই হচ্ছে আমাদের লিমিট বসানোর কাজ। এখন তোমাদের কাজ হচ্ছে যে এটাকে কি করা, গুণ করা, ঠিক আছে, এটাকে যোগ বিয়োগ করে গুণ করে সমাধান করে প্লাস মাইনাস করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের আনসারটা কত লিখতে পারি, যে আনসারটা হচ্ছে যে সমান যদি আমি এটার আনসারটা তোমাদেরকে লিখে দেই, এটার পুরাটা সমান আসবে 29337 বর্গ একক, ঠিক আছে, বর্গ একক, এ হচ্ছে আনসার। কারণ এই কাজটুকু তোমরা বাসায় করবা, যে ক্যালকুলেটরে খালি মানগুলো বসাবা আর যোগ বিয়োগ করবা, আশা করি এটা পারার কথা, এটা ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ইন্টিগ্রেশনের যে যত টাইপের অঙ্কগুলো আছে, যে সকল অঙ্কগুলো ইন্টিগ্রেশনে আমাদের যে আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান, আর বাকি যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এখানে আমাদের ম্যাক্সিমামগুলাই ধরো দুইটা কি তিনটা বাকি আছে, দুইটা মনে হয় বাকি আছে, ওইগুলো আমাদের অলরেডি সমাধান হয়ে গেছে, মানে ওইখানে যে টাইপের অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্কগুলো আমাদের যে বোর্ড কোয়েশ্চেন 2023 সালগুলো সমাধান করেছে এর ভিতরেই আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো আমরা কোন অধ্যায়ের প্রশ্ন বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করব, এটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবে, কমেন্টের মাধ্যমে বলবে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এই ছিল আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান, যুগজীকরণ অধ্যায় 2023 সালে বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।
আর অবশ্যই তোমরা তোমাদের অভিমতটা কমেন্টের মাধ্যমে বলবে। আর দোয়া করি আল্লাহ পাক যেন তোমাদের যে সামনে এক্সাম, যে পরিশ্রম, যে পরীক্ষার জন্য তোমরা করতেছো, সেই পরিশ্রম যাতে সফল হয় সবারই। আল্লাহ পাক যেন সবার এক্সামে ভালো করেন এবং সুস্থ রাখেন, সেই আশা রেখে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।